ওকে, সো এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা উইন্ড লোডের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় এবং সেখানে কি ধরনের প্যারামিটারগুলা আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো জেনেছিলাম। এই ভিডিওতে আমরা একটা ওয়্যার হাউসের জন্য উইন্ড লোডটাকে ক্যালকুলেট করার ট্রাই করব। হ্যাঁ, একটা ওয়্যার হাউসের ভিতরে উইন্ড লোড ছাড়াও আরও বেশ কয়েকটা লোড থাকে। আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেখানে কয়েক ধরনের লোড আছে। প্রথমটা হচ্ছে আমাদের ডেড লোড। এখন এই ডেড লোডের ভিতরে কিন্তু সেলফ ওয়েটটা ইনক্লুডেড থাকার কথা, বাট স্যাপে যেহেতু সেলফ ওয়েটটাকে আলাদাভাবে হিসাব করা যায়, তাই সেলফ ওয়েটটাকে আমরা ডেড লোড আকারে রাখতেছি না, ওইটাকে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করব। তাহলে ডেড লোড আকারে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেকশন যেগুলো আমরা প্রোভাইড করব, সেই সেকশনগুলো বাদে এক্সট্রা যে ধরনের লোডগুলো থাকবে। যেমন আমরা এখানে যদি কোনো পার্লিন দেই, কোনো আমরা রুফ দেই, রুফিং ম্যাটেরিয়াল দেই, কোনো একটা টিনের চাল দেই, সেগুলোর কারণে যে এক্সট্রা একটা লোড আমাদের এখানে আসতেছে সেটাকে আমরা শুধুমাত্র ডেড লোড হিসেবে কনসিডার করব। এছাড়া আমাদের একটা লাইভ লোড থাকবে। লাইভ লোডটা আমাদের ডেটাতে ডিরেক্ট বলে দেওয়া আছে, সো সেটা ক্যালকুলেট করার কিছু নাই। কিন্তু উইন্ড লোডটা আমাদের ক্যালকুলেট করে এখানে একটু বের করে নিতে হবে। এটা আমাদের শেখার জন্য জাস্ট দিয়েছে, আর তেমন কিছু না। তো আমরা এখন উইন্ড লোডটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। লাইভ লোড, ডেড লোড এবং সেলফ ওয়েটের যে পার্টটা সেটা আমরা পরে দেখব, কারণ সেগুলাও আমাকে বের করে অ্যাপের সাথে মিলাই দেখতে হবে যে দুইটার রেজাল্ট আমাকে ঠিকঠাক দিচ্ছে কিনা। ওকে, বাট আমাদের এই ভিডিওর মেইন ফোকাস হচ্ছে উইন্ড লোডটাকে বের করা। এখন উইন্ড লোড তো লেটস সে আমি বের করলাম, করার পরে আমি কোন জায়গায় কিভাবে বসাবো সেই জিনিসটা যদি আমাদের একটু ক্লিয়ার করা থাকে শুরুতে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমরা সবার প্রথমে আমাদের যে ওয়্যার হাউসটা সেটাতে কি কি পার্ট আছে সেটাকে ছোট করে 2 মিনিটের ভিতরে একটু বোঝানোর ট্রাই করব, কারণ এটাতে ইন ডিটেল যাওয়ার কিছু নেই, বাট ভিডিওতে যেহেতু আমি এগুলাকে মেনশন করব, তাই আমার কিন্তু সেই জিনিসগুলো জানার একটা প্রয়োজন আছে। ওকে, তো এখন আমরা এই যে স্ট্রাকচারটা এটার দিকে একটু ফোকাস করি। এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের ওয়্যার হাউস। এখন এই ওয়্যার হাউসের শুধুমাত্র ফ্রেম যেগুলো আছে সেই ফ্রেমটাকে আমরা ডিজাইন করার ট্রাই করব। এর মধ্যে আপনারা খেয়াল করবেন যে শুরুতে এইখানে একটা ঘরের মতন ফ্রেম আমরা দেখতে পাইতেছি, এই একটা ফ্রেম। আবার ভিতরেও কিন্তু একটা ফ্রেম আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম 1টা 2টা 3টা 4টা ফ্রেম আছে যেগুলো দেখতে একরকম। আর এখানে শুরুতে আর শেষে 2টা ফ্রেম আছে যেগুলো দেখতে একটু ভিন্ন রকমের। ভিন্ন রকমের কোন সেন্সে? এই যে শুরুর দিকের যেই ফ্রেমগুলো আছে সেই ফ্রেমে দেখেন এইখানে 1টা সাপোর্ট, 2টা সাপোর্ট, 3টা সাপোর্ট, 4টা সাপোর্ট আর 5টা সাপোর্ট আছে। বাট ভিতরের যেগুলো আছে, লাইক আপনি যদি এটার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 5টা সাপোর্ট নাই। এখানে শুধুমাত্র 2টা সাপোর্ট আছে। তো আমরা এগুলাকে কি করি? একটু ভিন্নভাবে নামকরণ করি। আমরা সবার প্রথমে এই বাইরের দিকে যেটা থাকে, অর্থাৎ এরকম 5টা সাপোর্ট আলা যেটা আছে সেটাকে আমরা বলি গেবল ফ্রেম। ওকে? এটার নাম কি? এটার নাম হচ্ছে গেবল ফ্রেম। আর অন্যদিকে এই দিক বরাবর যে ফ্রেমগুলো আছে, এই যে যেগুলোর ভিতরে 2টা করে সাপোর্ট এবং 4টা আছে ইন টোটাল, সেগুলোকে আমরা বলি পোর্টাল ফ্রেম। ঠিক আছে? তো এখন আমাদের স্ট্রাকচারাল যে এলিমেন্ট সেগুলো কিন্তু মেইনলি এই 2টা জিনিস, একটা পোর্টাল ফ্রেম এবং একটা গেবল ফ্রেম। এখন এই পোর্টাল ফ্রেমটা আবার বিভিন্ন জিনিস দ্বারা তৈরি হয়েছে। সেই জিনিসগুলোর মধ্যে কি আছে? সবার প্রথমে দেখেন এইখানে এরকম করে রুফের একটা পার্ট আছে যেটাকে বাঁকা করে আমরা 2টা মেম্বার দিয়ে রুফ বানাইছি। এই যে মেম্বারগুলো আছে এগুলাকে আমরা নাম দেই র্যাফটার। ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের র্যাফটার। তাহলে র্যাফটার আর কোথায়, কোথায় আছে আমরা যদি একটু মার্ক করি, দেখেন এই 2টাও আমার র্যাফটার, এই 2টাও কিন্তু আমাদের র্যাফটার। তারপরে এখানেও 2টা আমাদের র্যাফটার, ঠিক সেম ভাবে এখানেও 2টা র্যাফটার আর লাস্টেও দেখেন 2টা কিন্তু র্যাফটার আছে। তাহলে ইন টোটাল এতগুলা র্যাফটার কিন্তু আমার এখানে আছে। এগুলাকে একটু সরায় ফেলি আমি। ওকে। এই র্যাফটারের পরে দেখেন আমাদের এখানে কিছু ভার্টিক্যাল মেম্বার কিন্তু আছে, রাইট? এই একটা ভার্টিক্যাল মেম্বার, এখানে একটা মেম্বার, এখানে একটা মেম্বার। তো এই সবগুলাকে আমরা অবভিয়াসলি এগুলাকে আমরা কলাম বলবো। তো এগুলো আমাদের কলাম আকারেই থাকবে। এদেরকে আমরা আলাদা কোনো নাম দিব না। সবগুলা যে কলাম সেই সবগুলা কিন্তু আমাদের কিসে সাপোর্টেড আছে? হিঞ্জ কানেকশন দিয়ে সাপোর্টেড আছে। তো আমি এটাকে একটু লিখে রাখি কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হিঞ্জ কানেকশন। ঠিক আছে? ওকে। এরপরে দেখতে পাচ্ছেন যে এদিকে কোনাকুনি বরাবর কিছু মেম্বার কিন্তু আছে এবং এই মেম্বারটা কোথায় আছে? একদম শুরুর এই পোরশনটুকুতে আছে। কোনাকুনি মেম্বার থ্রু আউট পুরা সেকশন জুড়ে। আর এইখানেও কিন্তু আমাদের কোনাকুনি মেম্বারগুলা পুরা দিকে ছড়ায় আছে। তো এই কোনাকুনি যে মেম্বারগুলা এগুলাকে আমরা বলি ব্রেসিং। এই ব্রেসিং গুলো আবার একটু স্পেশাল। যদিও দেখে মনে হচ্ছে এখানে একটা ব্রেসিং আর 2টা ব্রেসিং, বাট জিনিসটা কিন্তু এত সিম্পল ভাবে এখানে দেওয়া নাই। এটা আমাদেরকে ক্লাসে বলে দেওয়া হয়েছিল। যেহেতু তারাই প্রশ্নটাকে প্রেজেন্ট করতেছে তাই তারা যা বলবে সেগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আর তেমন কোনো কথা নেই। ব্রেসিংটাকে দেওয়া হয়েছে এইভাবে যাতে ব্রেসিংটা এইটুকু একটা ব্রেসিং হয়, এইটুকু একটা ব্রেসিং হয়, এইটুকু একটা ব্রেসিং হয় এবং এইটুকু একটা ব্রেসিং হয়।
এবং ব্রেসিংগুলা কোনোভাবেই কোনো মোমেন্ট ট্রান্সফার করবে না। অর্থাৎ এই জায়গায় আমাদের একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে, এইখানে আমাদের একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে এবং এই যে যতগুলা পয়েন্ট আছে সবগুলাতে আমার একটা করে ইন্টারনাল কি থাকবে, হিঞ্জ থাকবে। তো এরকম যতগুলা আপনি দেখবেন ব্রেসিং আছে সবগুলাতেই কিন্তু একই রকমের একটা প্যাটার্ন ফলো করবে। তাহলে এই যে ব্রেসিংগুলো আমাদের এইভাবে করে কিন্তু থ্রু আউট পুরো রুফ এবং ফার্স্টের দিকে যে সাইডের জায়গাগুলো আছে সেইখানে কিন্তু পুরো জায়গা জুড়ে আমার কি আছে, র্যাফটার ব্রেসিংগুলো আছে। তো ব্রেসিং এর ব্যাপারটা গেল। ব্রেসিং এর পরে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট মেম্বার আছে। সেই মেম্বারটা হচ্ছে এই দিক বরাবর দেখেন লম্বালম্বিভাবে চলে গেছে। এই একটা মেম্বার এইখানে, তারপরে এই মাঝখান বরাবর একটা মেম্বার আছে এইখানে, আর এইখানে মাঝখান বরাবর আরেকটা মেম্বার আছে। এই ৩ টা মেম্বার লম্বালম্বি বরাবর যেগুলো চলে গেছে সেগুলোকে আমরা বলি রিডজ। ওকে? তাহলে এই লম্বালম্বিগুলা কি? লম্বালম্বিগুলাকে আমরা বলবো রিডজ। তো সেটাকে আমি একটু লিখে রাখছি এখানে। ঠিক আছে? তাহলে কয়টা নাম বললাম? কলাম আছে, তারপর র্যাফটার, ব্রেসিং, এরপরে আমাদের এই রিজগুলা। এই ৪ টা জিনিস হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটার জন্য স্ট্রাকচারাল মেম্বার। এছাড়া বাকি আমরা এখানে যে একটা রুফের মতন দেখতে পাচ্ছি অনেকগুলা লাইন দেওয়া, এই জিনিসগুলো আমাদের আপাতত দরকার নেই। আবার এখানে দেখেন খালি দেখানো পুরো জিনিসটা, বাট খালি তো থাকবে না। এখানে অবশ্যই ওয়ালের মতন কিছু একটা থাকবে। সেই জিনিসগুলোও কিন্তু আমাদের স্ট্রাকচারাল মেম্বার না। অর্থাৎ ওরা যদি ফেইলও করে যায় আমার কিছু যায় আসে না। হ্যাঁ, হয়তো সার্ভিসিবিলিটিতে সমস্যা হবে, আমি জিনিসটাকে ইউজ করতে পারবো না, বাট স্ট্রাকচারের কোনো অসুবিধা হবে না। তার মানে মেইনলি আসলে লোড নিবে কোনগুলা? লোড নিবে আমরা এখানে যে স্ট্রাকচারগুলোকে দেখাইলাম সেই স্ট্রাকচারগুলা। আরো যদি স্পেসিফিকভাবে বলতে পারি, এই স্ট্রাকচারগুলো মিলে যে ফ্রেম ২ টা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে যে পোর্টাল ফ্রেম আর গেবল ফ্রেম, এই গেবল ফ্রেমগুলাই আসলে আমাদের লোডগুলাকে ক্যারি করবে। তো এই লোডগুলাকে ক্যারি যে করবে, লোডগুলা তো ডাইরেক্ট এসে এগুলার গায়ে লাগবে না, ঠিক না? এগুলা লাগবে কোথায়? কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং এর উপর। যেমন রুফের কথা যদি চিন্তা করি, রুফে আমাদের অবশ্যই একটা রুফিং ম্যাটেরিয়াল থাকবে, কোনো একটা টিনের চাল বা সামথিং কিছু একটা থাকবে, যেটা আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে রুফিং ম্যাটেরিয়াল হলো 0.8 মিলিমিটারের জিআই শিট। তো এই রুফিং ম্যাটেরিয়ালের উপরে যেই বাতাসটা পড়বে, সে বাতাসের কারণে একটা ফোর্স জেনারেটেড হবে। যে ফোর্সটা আসলে এসে ফাইনালি আমাদের কোন জায়গার উপর পড়বে? এই যে ফ্রেমটা আছে, পোর্টাল ফ্রেমটা, সেই পোর্টাল ফ্রেমের এই র্যাফটারটার উপরে পড়বে। ঠিক সেম ভাবে আমাদের যে এখানে ওয়ালগুলা থাকবে, সেই ওয়ালের উপর নিশ্চয়ই বাতাস এসে একটা ধাক্কা দিবে। সেই ধাক্কাগুলো আল্টিমেটলি গিয়ে পড়বে কোথায়? গিয়ে পড়বে আমাদের এই দিক বরাবর যে খাড়া কলামটা আছে, সেই কলামগুলোর উপরে। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে সবার প্রথমে প্রেশারটাকে ক্যালকুলেট করা, যে কতটুকু প্রেশার আসলে ওয়াল, রুফ এগুলোর উপর আসতেছে। প্রেশারটা যদি আমি একবার জেনে যাই, তখন আমাদের ট্রিবিউটারি এরিয়ার একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটাকে ইউজ করে এই প্রেশারটাকে ফোর্সে কনভার্ট করে আমরা আমাদের যে কলাম, তারপরে র্যাফটার এগুলোর উপরে প্লেস করে দিতে পারবো। ব্রেসিং এর উপর আমরা সরাসরি আসলে কোনো লোড নিব না, কারণ ব্রেসিং আসলে আমাদের যে পোর্টাল ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলোকে সাপোর্ট দিবে। অর্থাৎ ফ্রেম থেকে পরে ব্রেসিং এর উপরে আমাদের লোড যাবে, ব্রেসিং এর উপর সরাসরি কিন্তু ডিরেক্ট কোনো লোড যাবে না। তাহলে আমাদের ডিজাইন করতে হবে কি, সব মিলে যদি বলি, আমরা উইন্ড লোডটা হিসাব করব, পুরা ওয়ালের উপর কতটুকু পড়তেছে, রুফের উপর কতটুকু পড়তেছে, প্রেশার থেকে আমরা ফোর্সে কনভার্ট করব উইথ দ্য কনসেপ্ট অফ ট্রিবিউটারি এরিয়া। তারপর সেই এরিয়া অনুসারে প্রত্যেকটা কলাম এবং র্যাফটার এগুলোর উপরে আমরা আমাদের লোডগুলোকে ট্রান্সফার করে দেব। এছাড়া অন্য যেগুলো আছে, অর্থাৎ রিজের উপর কতটুকু পড়তেছে বা ব্রেসিং এর উপর কতটুকু পড়তেছে, এইটা এই মুহূর্তে আমরা আলোচনা করব না। পরবর্তীতে আমরা যখন দেখব যে এই মেম্বারগুলোকে আমার আলাদাভাবে আবার ডিজাইন করা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। আপাতত আমাদের প্রয়োজন নেই। ওকে? সো এই হলো মেইনলি আমাদের ঘটনা। তাহলে এখন আমরা যদি মেইন হিসাবে যাই, উইন্ড লোড হিসাব করার জন্য আমার প্রথমে কি লাগে? একটা কিউজেড টার্ম লাগে, রাইট? কিউজেড এর ভিতর কি ছিল মনে আছে? আমি ফর্মুলাটা লিখে ফেলি। এই যে এরকম একটা ফর্মুলা ছিল, যার মধ্যে কিছু, কিছু ভ্যালু আমাদের জানা ছিল যে KZ এটার ভ্যালু হবে 1। এটা কি জানি ছিল? টপোগ্রাফিক ফ্যাক্টর KD এটার ভ্যালু হয়েছিল 0.85। উইন্ডের ডিরেকশনালিটি ফ্যাক্টর, আ ফ্যাক্টর আরকি, ভেক্টর বললাম ভুলে। I যেটা সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটেগরির উপর বেস করে আসে। তো আমাদের এখানে দেখেন, এইখানে মেনশন করা আছে যে অকুপেন্সি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারহাউস বিল্ডিং। আপনি যদি বিএনবিসি কোডে চলে যান, ওখানে চার্ট দেওয়া আছে। সেই চার্টের ভিতরে আপনি দেখতে পাবেন যে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারহাউস বিল্ডিং যেটা, সেটা আসলে অকুপেন্সি ক্যাটেগরি 2 এর মধ্যে পড়ে। সেই অনুসারে আমাদের এর ইম্পোর্টেন্স ফ্যাক্টরের মান হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে 1। তাহলে আমি 1 ভ্যালুটা এখানে বসায় রাখলাম। KZ এর যে ভ্যালুটা সেটা চার্ট থেকে আমরা বের করব। সেই চার্টটা আবার একটা ফাংশন অফ হাইট হবে, বা আরেকটু যদি আমরা কারেক্ট হতে চাই তাহলে এটাকে আমরা জেড আকারে দেখাবো, কারণ হাইটকে আমরা জেড অ্যাক্সিস বরাবর দেখাই। তো এটা আমাদের একটা ভেরিয়েবলের মতন থাকবে। এদিকে আমরা যে ভিটা, সেই ভিটা ডিপেন্ড করবে আমরা কোন এরিয়ার মধ্যে আছি তার উপর। ঢাকা, গাজীপুর, চিটাগাং এরকমের উপর বেস করে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদেরকে একটা ডিজাইন ডাটা দেওয়া আছে। সেই ডাটায় আমার রোল অনুসারে আমার যেই এরিয়াটা পড়ছে সেই এরিয়াটা হচ্ছে ঢাকা এরিয়া। ওকে? তাহলে আমার এখন জানা লাগবে ঢাকার জন্য আমার ভি এর ভ্যালুটা কত? এবং সেই ভ্যালুটা যদি আমরা একটু দেখে আসি,
দেখেন এটা হলো আমাদের সেই চার্টটা, যে চার্টের মধ্যে বেসিক উইন্ড স্পিডগুলা অ্যাকর্ডিং টু দ্য লোকেশন আমাদের বিএনবিসি কোডের ভিতরে দেওয়া আছে। তো সেই অনুসারে ঢাকায় আমার ভ্যালুটা কিন্তু পড়ে 65.7। ইউনিটটা কিসে আছে? মিটার পার সেকেন্ডে। তো আমরা সেখানে এই ভ্যালুটাকে বসায় নিব। আমি বসায় একটু লিখে ফেলতেছি। ওকে, সো আমি ভ্যালুটা বসাইলাম এবং এরপরে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আসে 2.249 কে জেড। আপনার ইউনিটটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই ইউনিটটা কিন্তু কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আসে। এখন আমি আসলে সব হিসাবকে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে না রেখে এলবি পার ফিট স্কোয়ারে নিয়ে যেতে চাই, অর্থাৎ পিএসএফ এ নিয়ে যেতে চাই। তো পিএসএনএফ এ নেওয়ার জন্য আমার এখানে জাস্ট একটা 20.89 দিয়ে গুণ করতে হবে। তো আমি একটু লিখে রাখি এখানে যে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এটা সমান সমান 20.89 পিএসএফ। তো 20.89 দিয়ে আমরা গুণ করবো এটাকে এবং আমাদের ভ্যালুটা চলে আসে 46.984 কে জেড। এখানের ইউনিটটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ইউনিটটা হয়ে গেছে পিএসএফ। ওকে, তো এই হলো বেসিক্যালি আমাদের কিউজেড এর ভ্যালু। এখন আমরা যদি একটু সামনের দিকে আসি, কিউজেড কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল না, আমাদের মেইন উদ্দেশ্য ছিল আসলে পিজেড, ডিজাইন উইন্ড প্রেশার। এটা মানে ফর্মুলা কি ছিল? কিউজেড জি এফ সিপি মাইনাস কিউ আই, তারপর এখানে জি সিপিআই, এমন ছিল। এখন এখানেও আমাদের কয়েকটা ভ্যালু জানা আছে, যেমন জিএফ এর ভ্যালু 0.85, এটা আমরা শিওরলি জানি। কিউ আই এর ভিতরে কিউ জেড এরই একটা ভ্যালু বসবে, একটা ভিন্ন জেড এর জন্য আর কি, ভিন্ন ডিফারেন্ট ধরনের হাইটের জন্য। তো সেই হাইটটা কত তা আমাদের একটু বের করতে হবে। আর কিউ জেড এর একটা ভ্যালু তো আমরা মাত্রই বের করে রাখলাম। তো এই ভ্যালুর সাথে 0.85 গুণ করে আমরা একটু সিম্পল করে রাখি জিনিসটাকে। সো ফাইনালি আমার কাছে এমন একটা ইকুয়েশন চলে আসে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই কেজেড এর মান বের করা এবং এই সিপি এর মান বের করা, এবং সাথে সাথে কোন কেসের জন্য কি কিউ আই হবে সেটাকে একটু খুঁজে বের করা। আমরা জানি আমাদের বের করতে হবে আসলে ফোর্স কিসের জন্য। আমরা কয়েকটা কেস গতদিন কিন্তু চিন্তা করে রেখেছিলাম। সেই কেসগুলোর জন্যই আমরা আসলে করব। প্রথম কেসটা হবে আমাদের যদি উইন্ডটা এদিক বরাবর যায়, অর্থাৎ একদম ডিরেক্টলি যদি এই দিক থেকে আসে অথবা এদিক থেকে আসে, ওই যে +x1 x2 এবং -x1 x2, এই দুইটা কেস। আর আরেকটা কেস হচ্ছে এই দিক বরাবর আর এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর +y -y, এই দুইটা ডিরেকশন। তাহলে আমাদের দুইটা জিনিস ভিতরে আমাদের ওয়ালগুলো যেহেতু চেঞ্জ হয়ে যাবে, আমার জানা লাগবে যে আমি কোনটার জন্য হিসাব করতেছি। তাহলে আমি এখানে ধরে নেন যে শুরুতেই বলছি যে +x ডিরেকশন, সেটার জন্য হিসাব করতে চাই। এবং x1 x2 দুইটা কেস আমাদের একসাথে হিসাব হয়ে যাবে। আর আমরা দেখব যে নেগেটিভের জন্য আসলে আলাদা হিসাব করতে হবে না। এই হিসাবটাকে জাস্ট উল্টাই দিলে আমার কাজ হয়ে যাবে। আর তেমন কোনো কাহিনী আমার করা লাগবে না ওখানে। আচ্ছা, তো আমরা একটা ছোট্ট প্রোফাইল যদি এখানে দেখায় রাখি, যে প্রোফাইলটা দেখলে আমাদের আসলে হিসাব করাটা একটু সুবিধা হবে। এই হচ্ছে মেইনলি আমাদের স্ট্রাকচারটা আর কি। যদি হিঞ্জ কানেকশন এভাবে না দেখাই, এই হচ্ছে আমাদের হিঞ্জ কানেকশন, আর এখানেও আমাদের কি আছে? হিঞ্জ কানেকশন আছে। আচ্ছা, তো এখানে কয়েকটা ওয়াল আছে। একটা হচ্ছে আমাদের দেখেন এই উইন্ডওয়ার্ড ওয়াল, তারপরে লিওয়ার্ড ওয়াল। এইখানে আমরা জানি যে আমাদের উইন্ডওয়ার্ড রুফ, এখানে দুইটা ভ্যালু আসবে। তাহলে দুইটা ভ্যালু একটু দেখায় রাখি। দুইটা ভ্যালু কিন্তু একটা সাকশন একটা প্রেশার হইতে পারে, নেভার নো। আর এদিক বরাবর হচ্ছে আমাদের লিওয়ার্ড ওয়াল, সেখানেও আমাদের একটা সাকশন কিন্তু সবসময় থাকবে। এই চারটা ছাড়াও আমাদের সাইড ওয়ালে আবার দুইটা কি থাকবে? ভ্যালু থাকবে। সাইড ওয়ালের ভ্যালুগুলো হিসাব করা কষ্ট না, সব আসলে সবগুলোই সহজ, একটা একটা করে দেখতে হবে আর কি আমাদের, এই হচ্ছে কথা। আচ্ছা, তো আমাদের যতগুলা ভ্যালু হিসাব করতে হোক না কেন, সবার আগে কিন্তু আমাদের স্ট্রাকচারটা সম্পর্কে বেসিক কিছু ডেটা আমাদের জানা লাগবে। সো সেই ডেটাগুলো আমাদের বের করে নেওয়া উচিত। সেই ডেটাগুলা কি? সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারটা, সেটার এই দিক বরাবর কতটুকু লম্বা, এই দিক বরাবর কতটুকু লম্বা, হাইটটা কতটুকু, এখানের অ্যাঙ্গেলটা কতটুকু, এই সবগুলা কিন্তু আমাদের জানা লাগবে। তো আমরা সেগুলাকে ধীরে ধীরে একটু বের করার ট্রাই করি আমাদের ডিজাইন ডেটা থেকে। তো এই যে যেহেতু এই জিনিসটা একটু ইন জেনারেল, মানে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন সবার জন্যই খাটবে, তাহলে একটা কাজ করি আমরা, এই জিনিসটাকে আমরা আলাদাভাবে একটু দেখে রাখি, এক্স ডিরেকশনের আন্ডারে না দেখে। ওকে, তো এই হলো আমাদের স্ট্রাকচারটা। আমরা যদি একটু ডিজাইন ডাটা দেখে আসি, এখানে কিন্তু বলা আছে যে আমাদের বেই যেটা, সেটা হচ্ছে 24 ফিটের। ঠিক আছে, বেটা হচ্ছে 24 ফিট। বেই মানে কোনটা? বেই মানে হচ্ছে এখানের একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বে। যদিও এখানে 30 ফিট লেখা আছে, বাট আমরা বুঝতেছি যে এটা তো স্লাইডের প্রবলেম ছিল, আমার জন্য কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। So আমি এটাকে চেঞ্জ করে ফেলি। আমার জন্য ভ্যালুটা হয়ে গেছে কত এখানে? 24 24 ফিট। আর এইখান বরাবর যে ডিসটেন্সটা, সেটাকে আমরা বলি স্প্যান। তো স্প্যানটা স্লাইডের প্রবলেমে কত ছিল? 90 ছিল, আমার জন্য 99। আমার জন্য হয়ে গেছে কত? 59। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে নেই, এটা হচ্ছে 59 ফিট।
আর এদিক বরাবর একটা পিচ স্লোপের কথা বলা আছে। পিচ স্লোপটা হলো আমাদের রুফটা কতটুকু স্লোপ অবস্থায় আছে সেটা। তো পিচ স্লোপকে সবসময় মনে রাখবেন যে V/H এই আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ ফার্স্ট রাশিটা আমাকে প্রকাশ করবে ভার্টিক্যালি কত, সেকেন্ড রাশিটা বলবে হরিজন্টালি কত। তো আমার জন্য দেখতে পাচ্ছেন ভ্যালুটা কিন্তু 1:4, অর্থাৎ ভার্টিক্যালি 1 পরিমাণ নামলে হরিজন্টালি সে 4 পরিমাণ যায়। তো সেই অনুসারে আমি যদি এটাকে একটু সাজায় ফেলি, কেমন জানি হয়েছে একটু। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের 1:4, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ফুল যে লেন্থটা, এই লেন্থটুকু হচ্ছে আমাদের 59 ফিট। এইখান থেকে এতটুকু যেটা, সেটা কিন্তু সবার জন্য সেম, ঠিক আছে? এই হাইটটাকে আমরা বলি ইভ হাইট, অর্থাৎ সবচেয়ে নিচে যে জায়গায় রুফ এবং ওয়াল এই দুটি সে টাচ করে সেটাকে ইভ হাইট বলে। কেন জানি আমি নামকরণের কারণটা জানি না, বাট ইভ হাইট বলে আর কি এটাকে। তো এই হাইটটা কিন্তু দেওয়া আছে আমাদের কত, 25 ফিট। তো আমরা এখানে 25 ফিট বসাই দিলাম, এটা সবার জন্য সেম। আর আরেকটা লেন্থ ওই দিক বরাবর আছে যেটা আসলে আমরা দেখতে পাইতেছি না। ওকে, এখন এইখানে আমরা জানি যে আমাদের আরো কয়েকটা সাপোর্ট কিন্তু আছে, রাইট? এই দিক বরাবর আমাদের একটা সাপোর্ট আছে, জাস্ট আমি একটু এঁকে রাখি। ওকে, তো এরকম করে বেশ কয়েকটা সাপোর্ট আমাদের এখানে আছে। তো আমরা এখানে ২টা হাইটের জন্য আসলে কনসার্ন থাকবো সবসময়, ঠিক আছে? ২টা হাইট নিয়ে আমরা সবসময় একটু মাথা খারাপ করব। একটা হাইট হচ্ছে আমাদের এই হাইটটা, যেটাকে আমরা ইভ হাইট বলতেছি। আরেকটা হাইট হচ্ছে আমাদের এই ইভ হাইট, আর একদম টপমোস্ট যে হাইট আছে সেটার অ্যাভারেজ যে হাইটটা, অর্থাৎ মাঝখানের যে হাইটটা থাকবে সেটা, সেই হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইটার হাইটের সমান, ঠিক আছে? সো এই ২টা হাইট নিয়ে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। তাহলে এই হাইটটা আমরা বের করবো কিভাবে সেটা একটু দেখি। দেখেন, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি এরকম। এখানে আছে কত, 25, এইখান থেকে এতটুকু কত, সেটা হচ্ছে 59-এর 4 ভাগ। তাহলে আমরা জানি যে এদিক বরাবর 4 ভাগ গেলে এদিকে আসলে কত যায়, 1 যায়। তো সেই অনুসারে আমি এটা বের করে নিতে পারবো না যে এখান থেকে এতটুকু কত হবে? অবশ্যই বের করে ফেলতে পারবো। তাহলে দেখেন, বের করে ফেলি যে আমাদের ইভ হাইট যেটা, ২টা হাইট একটু লিখে রাখছি। সেটা হবে আমাদের 25 ফিট, বাট আমাদের বিএনবিসির কোডে সব আবার মিটারে দেওয়া। সো এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিই। 3.28 দ্বারা ভাগ করতে হবে। তো এটা চলে আসে 7.62 মিটার। আর আরেকটা হচ্ছে আমাদের মিড রুফ হাইট। আমি এরকম নাম দিচ্ছি আরকি। এরকম নাম কিন্তু কোনো জায়গায় নাই। আমি নিজেই দিচ্ছি এটা। তো এই মিড রুফ হাইটটা কত হবে? 25 তো অবশ্যই থাকবে। তার সাথে কিছু একটা যোগ হবে। কত যোগ হবে? আমাদের এইখানে যতটুকু আছে তার ৪ ভাগের ১ ভাগ যোগ হবে। কারণ এখানে ৪ গেলে এখানে উপরে কতটুকু উঠবে? ১ পরিমাণ উঠবে। তাহলে এখানে আছে কতটুকু? সেটা একটু দেখি। এখানে আছে আমাদের ৫৯ যেটা, সেই ৫৯ এর ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগের আরো ৪ ভাগ নিতে হবে আমাদের। তারপরে যেয়ে আমরা টোটাল হাইটটা পাবো ইন ফিট। তো এটাকে হিসাব করে ফেলি। এটা আসে ২৮.৬৯। ভেরি, ভেরি নাইস। আর এটাকে 3.28 দ্বারা ভাগ করলে মিটারে পাবো। যেটা কিনা চলে আসে 8.75 মিটারস। তাহলে একই সাথে আমরা এই হাইটটাও আসলে হিসাব করে ফেলতে পারি। একদম টোটাল হাইটটা কত? তো সেটাকে আমি যদি এভাবে নাম দেই টপ হাইট, যদিও আমাদের লাগবে খুব কম এটা। ডেড লোডটা হিসাব করার সময় তখন হয়তো লাগবে, বাট তাও হিসাব করে রেখে দেই। সেটা হবে 25 প্লাস এখানে যতটুকু এড হইছে তার ডাবল এড হবে আরকি, আর তো কিছু না। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 59 ডিভাইডেড বাই 16। তো এটা আসে আমাদের 32.375 ফিট, যেটাকে মিটারে কনভার্ট করলে চলে আসে 9.87 মিটারস। ঠিক আছে? বাট আমাদের জন্য ইম্পোর্টেন্ট হাইট কোনটা? এইটা আর এইটা। যখনই আমি জেড নামে কোনো কিছুকে রিফার করব, তখন আমি জেড বলতে এই হাইটটাকে বুঝাবো। আর যখনই আমি এইচ বলতে কোনো কিছুকে রিফার করব, তখন আমি এই হাইটটাকে বুঝাবো। ঠিক আছে? এটা কিন্তু এখন থেকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি সব ডাটা নিয়ে প্রস্তুত। এখন চলেন আমরা এক্স অক্ষ বরাবর পজিটিভ ডিরেকশন বরাবর যখন হাওয়া যাবে তখন কি হবে সেটা বের করতে চাই। তো এখন এটার জন্য আমরা সবার প্রথমে একটা সাইড চুজ করি। যে লেটস সে আমরা উইন্ডওয়ার্ড, লিওয়ার্ড এবং সাইড ওয়াল এগুলোর জন্য হিসাবটা কি হবে সেটা বের করতে চাচ্ছি একসাথে আরকি, হ্যাঁ? কারণ এগুলো দেখতে একই রকম হবে। তাই আমি একটু লিখে রাখি ভালোভাবে। আচ্ছা, তো উইন্ডওয়ার্ডের জন্য যদি আমাদের মনে থাকে, এইখানে আমার সিপি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু হয় +0.8। আর বিএনবিসি কোডে দেওয়া আছে যে উইন্ডওয়ার্ডের জন্য আমার যে কে জেড এর ভ্যালু নেওয়া লাগবে, সেই ভ্যালুটা নেওয়া লাগবে কে ইভ হাইটে। ঠিক আছে? ইভ হাইট মানে আমার জন্য কত? আমার জন্য কিন্তু 7.62 মিটার এটা। ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার। আর উইন্ডওয়ার্ডের জন্য আমার কিউ আই এর যে ভ্যালু, সেটা হিসাব করার সময় আমার একটা কেজেড লাগবে না? যে আমার এইখানে এই যে কিউ জেডটা যখন আমি হিসাব করব, তখন আমার কিন্তু একটা কেজেড এর ভ্যালু চলে আসবে, রাইট? তো এই কেজেড এর ভ্যালুটা হিসাব করার জন্য কিন্তু আমার একটা কি লাগবে? কিউ আই হিসাব করার সময় আমার একটা কেজেড লাগবে।
তো ওইখানে যে এই কিউ আইটা থাকবে ওখানে যে আমার কেজেডটা ইউজ করতে হবে, সেই কে জেডটা হবে কে এইচ, যেটা আমাদের জন্য হলো কত জানি ছিল 8.75 প্রবাবলি, হ্যাঁ 8.75, অর্থাৎ মিড রুফ হাইট যেটা সেটাকে আমরা কনসিডার করবো এখানে। ঠিক আছে, সো এইগুলা মেইনলি আমার এখানে বের করে নিতে হবে। এবার আমরা একটু লিভার আর সাইড ওয়াল এগুলোর দিকেও যাই, কারণ ওগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। লিওয়ার্ডের জন্য বেসিক্যালি এই জিনিসগুলা সেম, এই জিনিসগুলো চেঞ্জ হবে না, সো আমি কপি করে বসাই দিচ্ছি এগুলাকে। কিন্তু যেটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে সিপি এর ভ্যালুটা। সিপি এর ভ্যালুটা এখন আমার কিসের উপর ডিপেন্ড করবে, সেটা এখন অ্যাজ এ ফাংশন অফ L/B রেশিও হয়ে যাবে। তো L/B রেশিওটা বের করে সেখান থেকে আমরা সিপিটাকে বের করে নিব। সাইড ওয়ালের দিকে যদি আমরা যাই, সাইড ওয়ালের জন্য জিনিসটা বেশ সিম্পল। সাইড ওয়ালের জন্য সিপি এর ভ্যালু মনে যদি থাকে, আমরা ডিরেক্ট মুখস্থ বলছিলাম যে -0.7 হবে, নেগেটিভ হবে অবভিয়াসলি এটা। আর কেজেড আর কিউ আই এর জন্য যে ভ্যালু, এই দুটো কিন্তু সেম, এই দুটো চেঞ্জ হবে না। তবে একটা জিনিস একটু এডিট করা লাগবে এখানে, খেয়াল করে নেই। এডিটটা আমি একটু করে দিচ্ছি এখানে, ঠিক আছে। এই যে প্রথমটা যেটা আছে শুধু সেটার জন্যই কিন্তু কেজেডটাকে আমার হিসাব করতে হবে। লিওয়ার্ড সাইড ওয়াল এগুলোর জন্য কেজেড বলতে আলাদা তেমন কিছু থাকবে না, আমার জাস্ট এই সবগুলোতেই কে এইচ কে হিসাব করতে হবে, অর্থাৎ 8.75 এটাকে হিসাব করতে হবে। এখানেও আমার কে এইচ হবে, এখানে 8.75 হিসাব করা লাগবে, অর্থাৎ এটা কোড স্পেসিফাইড, এখানে আমার তেমন কিছু করার নাই আসলে। বাট যদি আমাদের অ্যাকুরেটলি ডিজাইন করতে হইতো তাহলে কি করতে হতো আসলে, মনে যদি থাকে যে উইন্ডওয়ার্ডে কিন্তু এইরকম একটা ভেরিয়েশন আসার কথা, রাইট? আমার এই হাইটে একটা বের করতে হইতো, এই হাইটে আরেকটা, এই হাইটে আরেকটা। তো আমাদের হাইটটা যেহেতু একটু কম, মাত্র 7 মিটারের মতন, তো সেই কারণে হচ্ছে আমরা অত ঝামেলা করতেছি না। আমরা থ্রু আউট দ্য হাইট একটা ভ্যালু কিন্তু বসাই দিব, হ্যাঁ, আমরা বেশি ঝামেলা করবো না এখানে। যদি বিল্ডিংটা অনেক বেশি হাইটাই হইতো তখন হতে দেখা যেত আমরা এরকম আলাদা টালাদা করার ট্রাই করতাম, বাট আমরা এখানে একটা সিঙ্গেল ফিক্সড ভ্যালু এখানে বসানোর ট্রাই করবো। ওকে, সো আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের এখানে লাগতেছে কি দেখেন, লাগতেছে আমাদের এই যে কে 7.62 এটাতে ভ্যালুটা কত আসে, কে 8.75 এটাতে ভ্যালুটা কত আসে, এটা জানলেই কিন্তু আমাদের সব হয়ে যায়। আর আরেকটা জিনিস আমার বের করা বাকি, সেটা হচ্ছে সিপি এর ভ্যালুটা, সেটা হচ্ছে L/B রেশিওর ভিতরে কত আসে, এই জিনিসটা আমার একটু বের করতে হবে। সেইগুলা আমরা এখন একটু একটা একটা করে বের করে নিই। সবার আগে আমরা কে এটা বের করতে চাই, সেটার জন্য আমার একটা চার্ট লাগবে, সো চার্টটা নিয়ে আসি। ওকে, সো এটা হলো আমাদের সেই চার্টটা। এই চার্টে দেখেন সবার প্রথমে আমার যেটা চুজ করতে হবে সেটা হলো আমার এক্সপোজার ক্যাটাগরিটা কত। তো আমাদের যে ডিজাইন ডেটা ছিল সেটা যদি দেখে আসি, এখানে কিন্তু বলা আছে এক্সপোজার ক্যাটাগরি কত। এই যে টেরেইনের, অর্থাৎ আমার আশেপাশের যে এলাকা সেটার এক্সপোজার ক্যাটাগরি হলো বি। সো আমরা বি কিন্তু পেয়ে গেলাম, সেই বিটা হচ্ছে এইটা। এখানে আবার কেস 1 এবং 2 এর কথা বলা আছে। তো কেসগুলা কি সেগুলো কিন্তু এখানে বলা আছে। এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, কারো যদি ইচ্ছা করে তাহলে একটু পজ করে দেখে নেবেন, ঠিক আছে। বাট আমি এখন আমার মেইন কাজে এখানে চলে আসি। তাহলে আমার লাগবে এক্সপোজার বি, এই পুরা কলামটা। এই পুরা কলামে আমি ইন্টারেস্টেড কোনগুলা কিনা, 7.62 মিটারের জন্য কত এবং 8.75 মিটারের জন্য কত, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। আমি দেখব সেটা কোথায় আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে 7.62 কিন্তু নাই, বাট 7.6 কিন্তু আছে। তো 7.6 আমার এই লাইনটা হবে। আর অন্যদিকে 8.5ও কিন্তু নাই, বাট এর পরের যে রাশিটা দ্যাট ইজ 9.1 সেটা কিন্তু আছে, ঠিক আছে। তো আমাদের এইখানের যে ভ্যালুগুলা সেইগুলো আসলে দরকার, এই দুইটা ভ্যালু আমাদের দরকার, এবং এই দুইটা ভ্যালু থেকে ইন্টারপোলেট করে মিনলি আমরা আমাদের জিনিসপত্র বের করে নিয়ে আসতে পারবো। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 6.2 এর জন্য। তো 6.2 আর 6 আসলে খুব বেশি পার্থক্য না। তো আমি একটা কাজ করবো, এখানে কে জেড এর ভ্যালু সরাসরি আমি কে 7.62 এর জায়গায় 6 এর যে ভ্যালুটা আছে সেটাই বসাই দিব। খুব বেশি পার্থক্য হবে না, আপনি চাইলে ইন্টারপোলেশন করে দেখতে পারেন। আমি করে দেখছি, একই আসে আসলে, হ্যাঁ, খুব বেশি পার্থক্য না সে কারণে। অন্যদিকে কে 8.75 যেটা আমাদের কে এইচ হয়ে যাবে, সেটা যদি আমরা বের করতে চাই সেটার জন্য আমার ইন্টারপোলেশন করা লাগবে। তো আমরা জানি কোনটা, দেখেন 7.6 এরটা, সেটা বসাই দিই 0.94। তারপর আমরা ট্রেন্ডটা দেখবো বাড়ে নাকি কমে। দেখেন 9.4 থেকে 9.8, তার মানে অবশ্যই বাড়বে। বাড়লে প্লাস চেঞ্জ কতটুকু হয়, 9.8 মাইনাস 0.94 ডিভাইডেড বাই কতর জন্য চেঞ্জটা হয়, 9.1 মাইনাস 7.6, 9.1 মাইনাস 7.6 মাল্টিপ্লাইড বাই আমি কতর জন্য বের করতে চাই, আমি বের করতে চাই 8.75 এর জন্য। তো 8.75 এখানে, আর লোয়ার লিমিটটা কত ছিল, 7.6। তো এটা বসাই দিলেই আপনার কিন্তু ইন্টারপোলেশনটা হয়ে যাবে, ভ্যালুটা বের করে নেবেন এবং হিসাব করে পাওয়া গেল এই ভ্যালুটা আসে 0.97। একটু চেক করে দেখতে পারেন যে 9.4 থেকে 9.8 এর মাঝামাঝি আছে কিনা, হ্যাঁ মোটামুটি আছে। সো ইটস এ ফেয়ার ভ্যালু। তো 0.97 এটা আসলে আমার কে এইচ এর মান। তো এই দুইটাই আমার মেইনলি দরকার ছিল। সেকেন্ড আমার লাগতো কোনটা জানি, সেকেন্ড আমার দরকার ছিল এখানের সিপি এর ভ্যালুটা, তো সেটা বের করে নিয়ে আসি এখন। ওকে, তো সিপি ক্যালকুলেট করার জন্য আমার লাগবে আসলে এই
চার্টটা, সেই চার্টের ডিটেইল ভার্সনটা এখানে দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় একটু দেখে নিতে পারেন। না বোঝার কিছু নাই। আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এখানে সবকিছু আপনি বুঝতে পারবেন। অসুবিধা হবে না কোনো। তো যেটা দেখতে যাচ্ছিলাম আমরা সেটা হচ্ছে লিওয়ার্ড ওয়ালের জন্য সিপি এর ভ্যালু। সেটা ডিপেন্ড করছে কার উপর? L/B এর রেশিওটার উপর। এখন এখানে L কি আর B কি সেটা তো বোঝা দরকার। সেটা আমরা কিন্তু জানি L কোনটা B কোনটা। আমাদের উইন্ডটা কোন দিক থেকে আসছে? X অক্ষ বরাবর, রাইট? এই দিক বরাবর আসছে। তাহলে উইন্ডের ডিরেকশন বরাবর যে লেন্থটুকু আছে সেটা হচ্ছে আমাদের 59 ফিট। এটা হচ্ছে আমাদের L। আর এর লম্ব বরাবর যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে ৫ টা ২৪ ফিটের। তাহলে 5 × 24 অর্থাৎ ১২০ ফিট। ১২০ ফিট হলো আমাদের B এর মান। সো L/B এই রেশিওটা যদি আমি একটু বের করি এখন। L মানে ছিল কত? ১২০। এটা আসলো কিভাবে? এটা আসছে 5 × 24 ফিট এটা করে। B এর ভ্যালুটা, আচ্ছা সরি আমি ২ টা জিনিসকে উল্টায় ফেলছি আসলে। এনিওয়ে এগুলোকে একটু মুছে আমি চেঞ্জ করে, এই ভুলগুলো আরকি করা যাবে না। ঠিক আছে? L এর ভ্যালু কত? L এর ভ্যালু ছিল আমাদের 59 ফিট। এই ২ টাই কিন্তু ফিটে। সো এখান থেকে যদি আমরা L/B রেশিওটা বের করি সেটা আসে 0.491 which is between 0 to 1. তো 0 to 1 এর ভিতরে যেহেতু তাই সিপি এর ভ্যালু -0.5 এটা আমার হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি ঘটনাটা কি। আর এখানে দেখেন একটা ইন্ডিকেশন কিন্তু দেওয়া আছে যে এই লিওয়ার্ড ওয়ালের জন্য সবসময় QH এর সাথে জিনিসটাকে ইউজ করা লাগবে। তো আমরা সিপি এর যে ভ্যালুটা আমাদের দরকার ছিল সেই ভ্যালুটা কিন্তু বের করে ফেলছি। সেই ভ্যালুটা আসছে কত? -0.5। সো আমরা লিখে রাখি এই জিনিসগুলো নিচে। যে সিপি এর ভ্যালু পাইছি কত? -0.5। তারপরে আমরা পেয়েছিলাম KZ এর ভ্যালু যেটা মানে ছিল কততে জানি এটা? 7.62 মিটার অর্থাৎ ইভ হাইটে। সেটা ছিল আমার 0.946 এর সাথে মিলে গেছিল অলমোস্ট। আর KH যেটা এটা কোন হাইটে? এটা ছিল মিড রুফ হাইটে 8.75 মিটারে। তো এই ভ্যালুটা আসছিল 0.97। তো আমাদের যেই ভ্যালুগুলা দরকার সবগুলা কিন্তু আমার বের করা হয়ে গেছে। আচ্ছা, তো এগুলা বের করার পরে আমরা জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দিলেই প্রেশারগুলা কিন্তু বের হয়ে যাবে। বাট তার আগেও আমাদের আরো ২ জন কিন্তু বাকি আছে এক্সট্রা। সেটা হচ্ছে আমার উইন্ডওয়ার্ড ওয়াল বরাবর যে রুফটা আছে অর্থাৎ এই রুফটা সেখানের প্রেশারগুলো আর লিওয়ার্ড ওয়ালের রুফের প্রেশারগুলা। তো আমাদের রুফের প্রেশারগুলো এখন একটু আলাদাভাবে বের করতে হবে। So, আমি এখানে লিখে রাখি রুফ কোনটা চাই? উইন্ডওয়ার্ডের জন্য। আচ্ছা, সো উইন্ডওয়ার্ড রুফের জন্য আমাদের ঘটনা আসলে একই। আমাদের এখানে সিপি এর ভ্যালু লাগবে। যেটা আমাদের কিসের থেকে বের করতে হবে জানি? একটা চার্ট থেকে বের করতে হবে। সেই চার্টটা আবার অনেক কিছুর ফাংশন হবে এখন। প্রথমে চার্টটা হবে H/L এর ফাংশন আর ২ নাম্বার হবে থিটার ফাংশন। এখান থেকে আমাদের এই পুরো জিনিসটাকে ইন্টারপোলেট করে বের করে নিয়ে আসতে হবে এবং ভ্যালু আমরা কয়টা পাবো? ২ টা ভ্যালু পাবো। এটাও আমাদের মাথায় রাখতে হবে। ২ টা ভ্যালু। এটা কিন্তু আমরা আগের যে ভিডিওটা সেখানে এক্সপ্লেইন করছিলাম যে কিভাবে ২ টা ভ্যালু আসে। কোড আমাদেরকে প্রেসক্রাইব করে ২ টা ভ্যালু নেওয়ার জন্য। তাই আমরা ২ টা ভ্যালু এখানে নিব এবং ২ টা দিয়ে ট্রাই আউট করে দেখব। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে আমার এখানে একটা KZ আছে আর একটা KH আছে। তো KZ এর জন্য আমরা এখানে KH এর ভ্যালুটাই ব্যবহার করব যেটা আমরা বের করে রাখছি কিন্তু 0.97। আর KH এর জন্য তো অবভিয়াসলি আমরা KH এর ভ্যালুটাই ব্যবহার করব সেটা হবে 0.97। এটাও কিন্তু ওই হাইটের জন্যই। মিড গ্রুপ হাইট যেটা ছিল সেটার জন্য। তো এই ভ্যালুটা আমরা একটু বের করে নিই এখন। কারণ এটার জন্য অনেকগুলো ইন্টারপোলেশন করতে হবে তো একটু জায়গা লাগবে। সো এটাকে বের করে ফেলা যাক। ওকে, সো উইন্ডওয়ার্ড ওয়ালের হিসাবের জন্য আসলে আমার চার্টের এতটুকু অংশ শুধুমাত্র প্রয়োজন হবে। পুরা চার্টটা আমি এখানে দিয়ে রাখছি। কারো যদি দেখার প্রয়োজন হয় দেখে নিবেন। আবারও আগের মতন কথাই আসলে। তো এটাকে আমরা একটু দেখার ট্রাই করি। তো আমাদের H এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের বের করা আছে। H এর ভ্যালুটা কত ছিল মনে আছে? মানে ফিটে আরকি। যেহেতু L এর ভ্যালু আমার ফিটে জানা আছে, H এর ভ্যালু ফিটে জানা থাকলেই ভালো। সো H টা আমরা বের করেছিলাম কোন জায়গায় জানি? এইখানে। এই যে H এর ভ্যালু ছিল 28.69। এটা আমরা লিখে রাখি এখানে 28.69 ফিট। আর ওদিকে L এর পরিচয় যেটা সেটা কিন্তু আগের মতনই আছে। L এর পরিচয় চেঞ্জ হয় নাই। L এর পরিচয় হবে ১২০ ফিট। সো H/L যে রেশিওটা সেটা আমি বের করে ফেলতে পারি। সরি এখানে একটা ভুল করে ফেলছি। এখানে আর L এর পরিচয়টা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? মনে রাখবেন। L এর পরিচয়টা এখন কিন্তু সেম নাই। আসলে মনে যাতে থাকে এজন্য ইচ্ছা করে ভুল করছি আরকি। আমার কি এসব ভুল হয় নাকি নাইলে? আচ্ছা, এই 15 আমরা এখানে বসাইলাম। তাহলে এখন যদি আমরা ডিভিশনটা বের করি সেটা আসে 0.486। সো আমি 0.486 আকারে রাখলাম। যদিও এটাকে রাউন্ডিং-টাউন্ডিং করে 0.5 বলে দেওয়া যায়। বাট তাও এই আকারে রাখলাম। যেহেতু ইন্টারপোলেশনটা একটু দেখাতে চাই সে কারণে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের থিটা বের করতে হবে। তো থিটাটা কিন্তু ইজি একদম। থিটার জন্য আমাদের পিচ অ্যাঙ্গেল একটা দেওয়া ছিল না? ওই যে 1:4 সেই 1:4 এর অ্যাঙ্গেলটা বের করে নিব জাস্ট। তো এটা করলে ডিগ্রিতে আমরা 14.03 পাবো যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 14 ডিগ্রি ধরতে পারি। কারণ এটা থেকে তেমন কিছু যায় আসবে না আরকি। ওকে? তাহলে এখন আমার ভ্যালু লাগবে যে H/L এর ভ্যালু 0.486 এর জন্য। তো আমি যদি দেখি H/L এর ভ্যালু
0.486 কিন্তু এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মাঝামাঝি পড়ছে, অর্থাৎ এই দুইটার রো আমার দরকার। আর থিটার ভ্যালু হবে কত? থিটার ভ্যালু হবে 14 ডিগ্রি, যেটা আবার 10 ডিগ্রি এবং 15 ডিগ্রির মাঝখানে পড়ছে। তার মানে আমার 14, এই দুইটা কলমও কিন্তু দরকার, অর্থাৎ সব মিলে আমার ভ্যালু কিন্তু লাগবে এইগুলা। এই ভ্যালুগুলা থেকে এখন আমাদের ইন্টারপোলেশন করতে হবে আস্তে আস্তে। তো ইন্টারপোলেশনটা করার জন্য আপনারা কি করবেন, ছোট্ট করে একটা সেটআপের মতন সাজিয়ে নেবেন। সেটা হচ্ছে 0.25 এর জন্য, আর এইখানে আপনার ভ্যালুটা থাকবে 0.486 এর জন্য, আর এইখানে আপনার ভ্যালুটা থাকবে কার জন্য জানি, 0.5 এর জন্য। ঠিক আছে? তারপর এখানে অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রির জন্য আমাদের জানা আছে, 14 ডিগ্রির জন্য আমি বের করতে চাই, 15 ডিগ্রির জন্য আমার জানা আছে। ওকে, সো নোন ভ্যালুগুলো আমরা একটু বসায় আনি। 0.25 এর জন্য দেখেন একটা ভ্যালু হচ্ছে -0.7, আর একটা ভ্যালু হচ্ছে -0.18। 15 এর জন্য নোন ভ্যালুটা হচ্ছে -0.5, আর অন্য ভ্যালুটা হচ্ছে 0। এই 0 এর উপর আবার একটা স্টার দেখতে পাইতেছেন। দেখেন যত জায়গায় 0 আছে সবগুলোর মধ্যে কিন্তু স্টার ভ্যালুটা আছে। এই স্টার ভ্যালুটা আসলে ইন্টারপোলেশন যাতে আমি করতে পারি সেই কারণে দেওয়া হয়েছে, না হলে এটা দেওয়ার কোনো কারণ ছিল না আর। আচ্ছা, অন্যদিকে 0.5 যেই h/l রেশিও, সেটার জন্য আমার ভ্যালুগুলো জানা আছে, সেগুলোকে বসায় ফেলি। -0.9, -0.18, আর এখানে আছে আমাদের দেখতে পাচ্ছি -0.7 আর -0.18। ওকে, তো সবার আগে আমরা যেটা করব, এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করে 14 এর জন্য এই ভ্যালুটা কত হয়, আর 14 এর জন্য এই ভ্যালুটা কত হয় তা বের করব। আবার 14 এর জন্য এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, সেটাও আমরা বের করে নিব। তো আমি একটাকে দেখাই দিতেছি, ওকে? বাকিগুলো আমি লিখে ফেলবো। দেখেন এই দুইটার থেকে ইন্টারপোলেশন করে আমি বের করব 14 এর জন্য কত হচ্ছে। এটার জন্য আমি জানি কোনটা, 10 এরটা জানি। তো 10 এরটা লিখে ফেলি 0.7। আমি জাস্ট ভ্যালু নিতেছি। 10 থেকে যখন আমি 15 তে যাই, বাড়ে নাকি কমে? কমে যায়। কত কমে? আ কমবে কত? কমবে যেহেতু সে কারণে মাইনাস দিলাম। এবার কতটুকু কমলো সেটা বের করার জন্য আমরা লিখবো এখানে যে চেঞ্জটা কত, 0.7 থেকে 0.5 হয়ে গেছে, এতটুকু কমছে। কতর জন্য চেঞ্জটা হইছে? 15 থেকে 10 বাদ দিলে যত চেঞ্জ আসে ততর জন্য হইছে। আমরা কতর জন্য বের করতে যাই? 14 এর জন্য। লোয়ার লিমিটটা কত ছিল? 10 ছিল। তো এইটাকে আমরা একটু বসায় ফেলবো। বসাইলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 0.54। তো এইখানে আমরা একটা ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কত? 0.54। সিমিলারলি এই দুটার মধ্যেও আমার ইন্টারপোলেশন করতে হবে এবং এখানে একটা মাইনাস সাইন অবশ্যই হবে। ইন্টারপোলেশন করলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটা হবে 0.036। অবশ্যই 15 এর খুব কাছাকাছি চলে গেছি। সো 0 এর খুব কাছাকাছি চলে গেছে। একই কাজ আমার করতে হবে কার জন্য? এই দুটার মধ্যে ইন্টারপোলেশন আর এই দুটার মধ্যে ইন্টারপোলেশন করে। তো এই দুটার মধ্যে তো দেখেন সেম ভ্যালু, ইন্টারপোলেশন করার কিছু নাই। তাহলে আমরা এখানে -0.18 ইজিলি বসায় ফেলতে পারি। আর এখানে ইন্টারপোলেশন করলে আমরা ভ্যালুটা পাবো -0.74। এই যে 0.7 থেকে একটুখানি বেশি, জাস্ট 9 থেকে কমতে, কমতে 7 এর অলমোস্ট কাছাকাছি চলে গেছে। বুঝছে? এই হচ্ছে আমাদের ঘটনা। এইবার আমার লাগবে কি? আমার লাগবে 0.8486। এটার জন্য ২ টা যে ভ্যালু ছিল সিপি এর, সেই ২ টা ভ্যালু। তো সেই ২ টা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হয় এইটা, অন্য ভ্যালু হয় এটা। কার জন্য? 25 এর জন্য। 0.5 এর জন্য একটা ভ্যালু হয় এইটা, আরেকটা ভ্যালু হয় এটা। এখন আমি বের করতে চাচ্ছি 14 এর জন্য ভ্যালুটা কত হবে। তাহলে করেসপন্ডিং যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন আমরা কি করব? ইন্টারপোলেশন করব। তাহলে খেয়াল করে দেখেন, এইটার সাথে করেসপন্ড করে কোনটা? এই ভ্যালুটা। তো এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করে আমরা এখানে একটা ভ্যালু জেনারেট করব। সেই ভ্যালুটা কেমনে আসবে? এক্সাক্টলি আগের মতনই। আমরা একটু দেখতে পারি সহজ করে। 0.25 এর জন্য ভ্যালুটা আমার জানা আছে, সেটা কত? 0.54। আমি জাস্ট ভ্যালুটা নিলাম। এখান থেকে কি বাড়ে নাকি কমে? দেখতেছেন যে বাড়ার একটা ট্রেন্ড। যেহেতু বাড়ছে তাই প্লাস হবে। কতটুকু চেঞ্জ হচ্ছে? 0.74 থেকে 0.54 বাদ দিলে যে চেঞ্জটুকু আসে সেটার জন্য হচ্ছে। কোন ভ্যালুর জন্য? এই দুটার মধ্যে। তাহলে সেই গ্যাপটুকু আমরা নিচে বসাবো। 0.5, 0.25। এবার গুণ করতে হবে কত? গুণ করতে হবে আমি যেই ভ্যালুটা চাচ্ছি 0.486, সেটা মাইনাস লোয়ার লিমিটটা কত ছিল? 0.25, এই জিনিসটা। তো এটাকে আমরা হিসাব করে ফেলতে পারি। সো এটাকে হিসাব করে ফেললে আপনি ভ্যালুটা পাবেন 0.729। তো এইখানেই লিখি 0.729, এবং অবভিয়াসলি সেই ভ্যালুটা যখন এখানে চলে আসবে সেটা হয়ে যাবে -0.729। সিমিলারলি এই দুইটার মধ্যেও আপনার কি করতে হবে? ইন্টারপোলেশন করা লাগবে। ইন্টারপোলেশনটা করলে আপনি ভ্যালুটা পাবেন -0.172। ফাইনালি এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু হলো আমার সিপি এর জন্য রিকমেন্ডেড ভ্যালু, অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন হবে আরকি। রিকমেন্ডেড বললাম কেন জানি। এনিওয়ে, আচ্ছা, তো আমরা পাইছি কি ফাইনালি? উইন্ডওয়ার্ড এর জন্য ২ টা ভ্যালু পেয়ে গেছি। লিওয়ার্ড এর জন্য ভ্যালু কয়টা আসবে? একটা আসবে। সো লিওয়ার্ড এর জন্য কষ্ট একটু কম। লিওয়ার্ড এর জন্য আমার কি লাগবে? দেখেন লিওয়ার্ড এর জন্য আমার এই অংশটুকু প্রয়োজন হবে। ঠিক আছে? সো ওই অংশটুকুর দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেই অংশটুকুর মধ্যে এটা ছিল 0.25 এর জন্য আর এটা ছিল 0.5 এর জন্য। এই গ্রেটার দেন লেস দেন ওসবের দিকে আমি আর যাচ্ছি না।
তো আমার ভ্যালু কিন্তু এখানে দেখেন জাস্ট ২ টাই আছে। এই ২ টার মধ্যে ইন্টারপোলেশন করতে হবে। তারপরে এই ২ টার মধ্যে ইন্টারপোলেশন করতে হবে। দ্যাটস ইট। তো আমি আবার আমার ফ্রেমওয়ার্কটা একটু সাজিয়ে নেই। ওটা দিয়ে করতে আমার জন্য একটু ইজিয়ার লাগে। 0.25 এখানে, এখানে 0.5 এখানে হবে ১০ ডিগ্রি। আমরা বের করতে চাচ্ছি ১৪ র জন্য। আর এখানে আছে ১৫ ডিগ্রি। ওকে, তো সেটআপ করে নেওয়া হইছে। এখন আমরা ভ্যালুগুলাকে একটু বসায় দেই এখানে। ভ্যালুগুলা কত ছিল আমি এখান থেকে বসায় দিচ্ছি জাস্ট। এই যে ১০ ডিগ্রির জন্য ছিল 0. আর ১৫ এর জন্য ছিল -0.5 এই জিনিসটা একটু নিচে চলে গেছে কেন জানি। ওকে, সো ভ্যালুগুলো তো দেখতেছি। ভ্যালুগুলো আমি সব বসায় নিলাম আরকি। তো এখন এই ২ টার মধ্যে ইন্টারপোলেশন আমরা করব আগেরবারের মতনই একদম এক্সাক্ট একই। তাই দেখাচ্ছি না। ইন্টারপোলেশন করলে ভ্যালুটা পাবেন 0.46 আর এই ২ টা তো সেম ভ্যালু অর্থাৎ ইন্টারপোলেটেড ভ্যালুটাও আসলে কি হবে? সেমই হবে। এবার এই ২ জনের মাঝে যদি আমি ইন্টারপোলেশন করি তখন আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। এখন ইন্টারপোলেশন করলে আমরা আমাদের রেজাল্ট পাবো -0.498 ঠিক আছে? এরকম। তো এটাকে আমরা 0.5 ও কিন্তু বলে দিতে পারতাম। কারণ দেখেন এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি 0.5 এর কাছাকাছি। আর 0.5 এর কাছাকাছি ভ্যালু কিন্তু 0.5 এর সমানই হবে। এই ২ টা কেমনে জানি মিলে গেছে আরকি। ইন এনি কেস যাই হোক আমরা এটা নিয়ে সামনের দিকে আগাবো। কোনো অসুবিধা নাই। আমরা 0.498 এরকমই রাখতে পারি। অথবা আপনারা যদি সুবিধা চান তাহলে এটাকে -0.5 বলে এটা দিয়ে কাজ চালায় নিতে পারেন। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে আমাদের সিপি এর যে ভ্যালুগুলা ছিল সেগুলা কিন্তু সব বের করা শেষ। ঠিক আছে? তো এগুলাকে যদি আমরা একবার একটু লিখে রাখি এই জায়গায় যে উইন্ডওয়ার্ড এর জন্য ২ টা সিপি আছে এখানে লেখাই আছে। আলাদা করে লেখার দরকার নেই। জাস্ট একটু হাইলাইট করে রাখি তাইলেই আমরা খুঁজে পাইতে পারবো পরে। ঠিক আছে? এই যে এই ভ্যালুটা লাগবে। ওকে, তো আমাদের মোটামুটি সবকিছুই বের করা শেষ। এখন জাস্ট বাকি হচ্ছে ইন্টারনাল যে প্রেশারটা আছে সেটার জন্য জিসিপিআই যেটা, হ্যাঁ? জিসিপিআই এর ভ্যালুটা বের করা। তো জিসিপিআই এর জন্য আমরা জানি কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম যে ২ টা ভ্যালু আসে। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। যেহেতু আমাদের এটা পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং তাই 0.55 হবে। তো এই ভ্যালুটাও আমাদের প্রয়োজন হবে। এই ভ্যালুটা যদি জানা হয়ে যায় তাহলে দেখেন আমাদের যতগুলা ওয়াল আছে সাইড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, তারপরে উইন্ডওয়ার্ড ওয়াল, এরপর হচ্ছে উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ সবগুলার জন্য আমাদের যেই কনস্ট্যান্টের ভ্যালুগুলো দরকার দ্যাট ইজ কেজেড কত, সিপি কত, কিউআই কত, জিসিপিআই কত সব কিন্তু আমার জানা শেষ। এখন হচ্ছে এই যে ৫ টা জিনিস আছে বা ৫ টা বলা উচিত হবে না ৬ টা বলা উচিত। কারণ উইন্ডওয়ার্ডের জন্য তো আবার ২ টা করে আসবে। এগুলোর জন্য আমরা একটা টেবল ফরম্যাটে প্রেশার গুলা কত আসতেছে সেটা বের করে রাখবো। আমরা কিন্তু এখনো ফোর্স পর্যন্ত যাইনি। আমরা প্রেশারটা কত সেটা বের করে রাখতে চাচ্ছি। তো প্রেশারের জন্য আমরা এখানে টেবলটাকে কনস্ট্রাক্ট করে ফেলি। আচ্ছা, এর থেকে ভালো হয় আমি অন্য আরেকটা ভিডিওতে টেবলটাকে কনস্ট্রাক্ট করব এবং সেই টেবলগুলোর মাধ্যমে ৮ টা কেস কিভাবে অ্যাসাইন করা হচ্ছে সেই জিনিসটাকে দেখাবো। ঠিক আছে? এই ভিডিওটাকে আমি এতটুকুই রাখি। এখানে আমরা কি করলাম? আমাদের টেবল বানানোর জন্য নেসেসারি যে ডেটাগুলো আছে সবগুলো আমরা বের করে ফেলছি। এখন নেক্সট ভিডিওতে আমরা সেই ডেটাগুলো থেকে টেবলটাকে কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেই জিনিসটাকে দেখব।